গুজরাটে, সরি। দীনদয়াল পোর্ট বা কান্ডালা পোর্ট, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। আচ্ছা, বলতে পারে ভারতবর্ষের প্রাচীনতম বন্দরের নাম কি? কেউ বলতে পারবে? লোথাল। একদম ফ্যান্টাস্টিক। ভারতবর্ষের প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে লোথাল। লোথাল। লোথালটা কোন নদীর তীরে অবস্থিত, কেউ বলতে পারবে? লোথালটা ভোগাবা বা সবরমতী নদীর তীরে অবস্থিত। ভোগাবা আর সবরমতী নদীর তীরে অবস্থিত। ভোগাবা আর সবরমতী নদীর তীরে। এখানেই লিখি। তার মানে গুজরাটি। একদম অবশ্যই। লোথাল, ভোগাবা বা হচ্ছে ভোগাবা এবং হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সবরমতী আশ্রম কে তৈরি করেছিল? হু এস্টাবলিশড সবরমতী আশ্রম? গান্ধীজি স্যার। গান্ধীজি। কত সালে তৈরি করেছিল? 1930। উহুম, 32, 32। না। 1917। 1917-তে চম্পারণ সত্যাগ্রহ করছে এসে। শ্রীনিবাস আছো ক্লাসে? হ্যাঁ স্যার। বলা উচিত তো সবরমতী আশ্রম, তাই না? 15 একদম 1915। 1915। তোমার তো বলা উচিত 1915-তে, হিস্ট্রি আমি স্টুডেন্ট। সবাই বলছে, আমি ওই জন্য বলছি না কিছু। আচ্ছা আচ্ছা। উনিশ হিস্ট্রির আনসার আবার আমি দেবো। আচ্ছা, সবরমতী আশ্রম 1915 সালে হচ্ছে তৈরি হয়েছিল। আর যেটা রনিত বলছে 1917। 1917 হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। 1917 চম্পারণ সত্যাগ্রহ। 1918 আমেদাবাদ। 1918 খেদা সত্যাগ্রহ। এই তিনটে পর পর হয়েছিল। 1917-তে চম্পারণ, 1918-তে আমেদাবাদ, 1918-তে হচ্ছে খেদা। পরপর মনে রাখার জন্য একটা কথা মনে রাখবে, কেক। চম্পারণ, আমেদাবাদ, সরি আমেদাবাদ আর খেদা, তিনটে পরপর সত্যাগ্রহ করেছিলেন। চম্পারণটা অবস্থিত হচ্ছে বিহারে। বিহারের চম্পারণ প্রচুর বার এসছে যে চম্পারণ কোন রাজ্যে অবস্থিত। চম্পারণ হচ্ছে বিহারে অবস্থিত। চলো নেক্সট। নেক্সট যদি টেবিলে যাই, চলো নেক্সট। চেন্নাই পোর্ট, সবাই দেখলে বুঝতে পারবে চেন্নাই পোর্ট কোথায় অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, বিশাখাপত্তনম পোর্ট। বিশাখাপত্তনম পোর্ট কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। নেক্সট, পারাদ্বীপ। দেখো যদি বলি ভারতবর্ষের পূর্ব উপকূলে একটা স্বাভাবিক বন্দর হচ্ছে, সেটা হচ্ছে বিশাখাপত্তনম। স্বাভাবিক বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। এটার আরেকটা নাম হচ্ছে ডলফিন নোজ। এটার আরেকটা নাম হচ্ছে ডলফিন নোজ। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দেখো, এটা ছাড়া বাকি যে সমস্ত বন্দরগুলো রয়েছে সবই হচ্ছে আর্টিফিশিয়াল। সবই হচ্ছে আর্টিফিশিয়াল। শুধুমাত্র স্যার কথাটা ওজ, হুম, ডলফিন ওজ। নোজ নোজ, এন, এন নোজ, আচ্ছা আচ্ছা। না। চলো চলো। স্যার ওটার নাম তো কৃষ্ণাপত্তনম। হুম, একদম। এটাকে বলে ডলফিন নোজ, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট বলা হয়। আর পূর্ব উপকূলে যেগুলো পোর্ট রয়েছে, সরি 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 এক্সট্রিমলি সরি, এটাই একমাত্র হচ্ছে ন্যাচারাল পোর্ট পূর্ব উপকূলের মধ্যে। আর বাকিগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট। যদি পশ্চিম উপকূলে যায়, পশ্চিম উপকূলে হচ্ছে সমস্ত পোর্টগুলো হচ্ছে ন্যাচারাল পোর্ট। কিন্তু কোনটা হচ্ছে ন্যাচারাল পোর্ট নয় পশ্চিম উপকূলে, কেউ বলতে পারবেন? পশ্চিম উপকূলে একটাই মাত্র ন্যাচারাল পোর্ট নয়, সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর কোন রাজ্যে অবস্থিত? নিউ ম্যাঙ্গালোর পোর্ট কোন রাজ্যে অবস্থিত? নিউ ম্যাঙ্গালোর কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। একদম কর্ণাটক। ফ্যান্টাস্টিক। নিউ ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকে অবস্থিত।
নিউ ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। চলো নেক্সট হবে তুতিকোরিন। তুতিকোরিন আরেকটার নাম হচ্ছে ভি ও চিদম্বরম পোর্ট। সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, তামিলনাড়ুর উপকূলটার নাম কি? করমণ্ডল। একদম, করমণ্ডল উপকূল। করমণ্ডল। একদম গুড। নেক্সট, এন্নোর পোর্ট বা কামরাজার পোর্ট কোথায় অবস্থিত? এন্নোর পোর্ট বা কামরাজার পোর্ট কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, পোর্ট ব্লেয়ার পোর্ট। নেক্সট হচ্ছে পোর্ট ব্লেয়ার পোর্ট কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার পোর্ট হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নেক্সট লাস্ট, দ্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অবস্থিত। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে কোন দ্রব্যটা বিদেশে বেশি রপ্তানি হয়? হুইচ প্রোডাক্ট? পাট। কে বলতে পারবে? চা। একদম ফ্যান্টাস্টিক, টি, চা। একদম টি, চা। চা এখান থেকে বেশি এক্সপোর্ট হয়। আচ্ছা, টি বোর্ড কোথায় অবস্থিত? কলকাতা। টি বোর্ড হচ্ছে কলকাতাতে অবস্থিত। আর চায়ের গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চায়ের গবেষণাগার জল। অসম। আসাম। তো আসাম, জোরহাট। আসাম, জোরহাটে চা এবারে গবেষণা স্যার কেন্দ্র। বিসিএসসি দিয়েছিল, হ্যাঁ, জোড়হাট দিয়ে কোয়েশ্চেন এসেছিল জোরহাট দিয়ে এসেছিল, আসামটা দেয়নি, তাই তো? স্যার। চলো চলো একটা গল্প হয়। তারপর ভারতবর্ষের উন্নতি সাধনের জন্য ইকোনমিক ডেভেলপমেন্ট, এক কথায় বলতে পারি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য 5 বছরের একটা টার্গেট রাখার চিন্তা ভাবনা করেছিল। যেমন ধরো আমরা পড়াশুনো করি, নিজেদের পড়াশুনোর জন্য আমাদের এমন, যেমন ধরো একটা টার্গেট রাখি যে আমি হচ্ছে 1 মান্থের মধ্যে ম্যাথের সাপোজ ধরো 2টো চ্যাপ্টার কমপ্লিট করব, জিকের মধ্যে 2টো চ্যাপ্টার কমপ্লিট করব, হিস্ট্রি। এইভাবে যদি টার্গেট রাখি তাহলে দেখো আমরা পুরোপুরি টার্গেট পূরণ করতে না পারলেও আমাদের কিছুটা ডেভেলপমেন্ট হবে। তাই জন্য প্রত্যেকের, যেমন ভারত সরকারের যে টার্গেট রেখেছিল এই সমস্তভাবে আমরাও শিখব। আমাদের অবশ্য 5 ইয়ার প্ল্যান হলে চলবে না, আমাদের করতে হবে 1 ইয়ার প্ল্যান। 1 বছরের মধ্যে আমরা কিভাবে চাকরি পাবো সেটা আমাদের চিন্তাভাবনা করতে হবে। তার জন্য আমাদের যে জায়গাগুলো স্ট্রং নয় সেটা আরও স্ট্রং করতে হবে, যেগুলো স্ট্রং সেগুলো স্ট্রংগেস্ট করতে হবে। তেমনই হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ভারত সরকার 5 ইয়ার্স প্ল্যানিং করেছিল। তবে যে 1951 সাল থেকে হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শুরু হয়, কিন্তু তার আগে এটার প্রেক্ষাপটে অনেক আগেই হচ্ছে প্ল্যান দিয়েছিল বিভিন্ন ব্যক্তিত্ব। তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিত্বগুলোর নাম লেখাচ্ছি, এখান থেকে কোশ্চেন আসে একটা। যেমন এবছর একটা ডাব্লিউবিসিসি এসছে না, হরিপুরা কংগ্রেসের সময়, যখন হচ্ছে ওটা নেতাজি সুভাষচন্দ্র বসু আনসার হবে না, একটা কোশ্চেন ছিল না, কিন্তু চেয়ারম্যান হবে হচ্ছে জওহরলাল নেহেরু। চলো আমরা যদি হেডিং হিস্ট্রি লিখতে থাকো, দেখো তোমরা লেখাটা শুরু করিয়েছি একটাই কারণে, তোমরা না হলে কি বলো তো, যে হচ্ছে স্ক্রিনশটই হয়ে রয়ে যাচ্ছে, স্ক্রিনটা আর খাতাতে উঠছে না। হিস্ট্রি অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এই আমার কাছে এই যে 2 ঘন্টা পড়ছো, 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলা, এরপরে শুধু তোমরা রিভিশন দেবে, নতুন করে খাতা তৈরি করতে হবে না। চলো এটার মধ্যে যদি আমরা ফার্স্ট পয়েন্ট বলি, হিস্ট্রি প্ল্যানিং অফ ইন্ডিয়া, ফার্স্ট এটা কিন্তু অ্যাটেম্প হয়েছিল 1934। 1934 পাশে ব্যাকেটে লেখো, ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই, এটা কে স্টেপ নিয়েছিল? এম বিশ্বেশ্বর রায়। এই যেখানে এখানে কটা সাল লেখাবো, এখান থেকে প্রায় সময় কোশ্চেনটা আসে। এম বিশ্বেশ্বর রায়। এম বিশ্বেশ্বর রায়, এনার একটা গ্রন্থ ছিল, এনার বুকটার নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এনার গ্রন্থটার নাম হলো প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এনার এই গ্রন্থে ইনি প্রথম
প্ল্যানিং এর কথা বলেছিলেন। প্রথম ইনি হচ্ছেন প্ল্যানিং এর কথা বলেছিলেন এই গ্রন্থে। তাহলে কি হলো, হিস্ট্রি প্ল্যানিং অফ ইন্ডিয়ার ফার্স্ট ইনিশিয়েট করেছিল 1934-এ এম বিশ্বেশ্বরায়। তার কোন গ্রন্থের মাধ্যমে? প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। চলো নেক্সট। নেক্সট যদি আমরা নেক্সট পয়েন্ট বলি, পেজটা আরেকবার দেখাবেন? একদম হয়ে গেছে। চলো নেক্সট আমরা যদি বলি, এটা হচ্ছে 1938। 1938 আমরা সবাই জানি তখন হরিপুরা কংগ্রেস চলছিল, যারা যারা একটু হচ্ছে পড়েছো। এই সময় 1938-এ তৈরি হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন। ন্যাশনাল প্ল্যানিং কমিশন কার চেয়ারম্যানশিপে? আন্ডার under the chairmanship of J.L. Nehru, Jawaharlal Nehru. J.L. Nehru, 1938. Next, 1944-এ বোম্বাই প্ল্যান। 1944-এ বোম্বাই প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1944 বোম্বাই প্ল্যান। নেক্সট 1945। নেক্সট 1945 গান্ধিয়ান প্ল্যান। নেক্সট 1945, সরি এটা 45 হবে না, 44 হবে, সরি, এক্সট্রিমলি সরি। গান্ধিয়ান প্ল্যান ওয়াজ গিভেন বাই, প্রচুর বার এসছে, এটা কে দিয়েছে গান্ধিয়ান প্ল্যানটা? ওয়াজ গিভেন বাই S.N. আগরওয়াল। Gandhian plan was given by S.N. Agarwal, 1944. Next, 1945. 1945. চলো নেক্সট 1945। 1945 হচ্ছে পিপলস প্ল্যান। 1945 হচ্ছে পিপলস প্ল্যান। এটা হচ্ছে গিভেন বাই এম.এন. রয়। আচ্ছা কেউ বলতে পারবে এম.এন. রয়ের আরেকটা নাম কি? হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ এম.এন. রয়? স্যার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। একদম, থ্যাংক ইউ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। স্যার আসল নাম তাহলে কোনটা? হ্যাঁ, এম.এন. রয় যেটা মানে মানবেন্দ্রনাথ রয় যেটা, সেটাই তো? হ্যাঁ সেটাই আসল নাম। আচ্ছা ইনার আরেকটা নাম রয়েছে, ইনার আরেকটা নাম হচ্ছে যেটা বলা হয় ছদ্মনাম, সি মার্টিন। ইনার আরেকটা নাম হচ্ছে সি মার্টিন। এই এম.এন. রয়ের তত্ত্বাবধানে 1925 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কানপুরে। কমিউনিস্ট পার্টি কানপুর। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কানপুর।
আচ্ছা, কেউ বলতে পারবে কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। গঙ্গা। কানপুর হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর হচ্ছে গঙ্গা নদী। কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। ফ্যান্টাস্টিক, উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশ। হুম। চলো নেক্সট 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 হচ্ছে 1950। নেক্সট হচ্ছে 1950। নেক্সট হচ্ছে 1950। এটাকে বলা হয় সর্বোদয়া প্ল্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বোদয়া প্ল্যান was given by জেপি নারায়ণ। জেপি নারায়ণ ফুল নামটা কি হবে বলে দাও কেউ? জেপি নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। একদম ফ্যান্টাস্টিক, জয়প্রকাশ নারায়ণ। দেখো ব্যাকগ্রাউন্ডে এতগুলো প্ল্যান চলেছে ঠিক 1951 সালের আগে। তাহলে একবার আমরা ছোট্ট করে উপর থেকে একবার দেখে নেবো কোন কোন প্ল্যান আমরা লিখেছি, কোন কোন প্ল্যানগুলো আমরা লিখেছি সেটা একবার ছোট্ট করে হচ্ছে দেখে নেবো। ফার্স্ট যেটা হিস্ট্রিতে ফার্স্ট হয়েছিল 1935-এ হয়েছিল। হিস্ট্রিতে ফার্স্ট হয়েছিল 1935। দেখো 1934-এ কি হয়েছিল? এম বিশ্বেশ্বরায়। তার কোন গ্রন্থের মাধ্যমে? প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। প্রচুরবার এসছে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটি কার দ্বারা রচিত? প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটি কার দ্বারা রচিত? নেক্সট 1938-এ আসছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু 1938। এটা কি? ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়। জওহরলাল নেহরু হচ্ছে চেয়ারম্যানশিপে। নেক্সট 1944 বোম্বাইয়ের কিছু হচ্ছে ব্যবসায়ীরা, মোস্ট প্রবলি 8জন ব্যবসায়ী ছিল, আমার যত দূর মনে পড়ছে 8জন ব্যবসায়ী মিলে 1944 সালে বোম্বাই প্ল্যান করেছিল। নেক্সট 1944 গান্ধিয়ান প্ল্যান হয়েছিল। 1944 গান্ধিয়ান প্ল্যান, ইট ওয়াজ গিভেন বাই এস.এন. আগরওয়াল। এটা গেল 1944। নেক্সট 1945 পিপলস প্ল্যান, যেটা করেছিলেন এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, যার আগের নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যার একটা নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যার একটা ছদ্মনাম ছিল হচ্ছে সি মার্টিন। ইনি 1925 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন হচ্ছে কানপুরে। চলো নেক্সট হচ্ছে 1950। 1950 হচ্ছে সর্বোদয়া প্ল্যান। ইট ওয়াজ গিভেন বাই জেপি নারায়ণ অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ। এটা হচ্ছে হিস্ট্রি অফ প্ল্যানিং ইন্ডিয়া। চলো এবার আমরা শুরু করব প্ল্যানিং কমিশন দিয়ে। তোমরা আগের কোশ্চেন দেখে অবশ্যই বুঝতে পেরেছো ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেনটা হয়েছে, ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে নেক্সট হেডিং দিলাম প্ল্যানিং কমিশন। নেক্সট হেডিং হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন যদি বলি এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 15 মার্চ। তারিখটা অবশ্যই মনে রাখতে হবে। 15 মার্চ 1950-তে এই প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। 15 মার্চ 1950-তে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। তবে এই প্ল্যানিং কমিশনটা কি ধরনের বডি? প্রচুরবার কোশ্চেন এসেছিল এই হুইচ টাইপস অফ বডি। একটা বলা হয় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, নেক্সট নন স্ট্যাচুটরি বডি। এর মানেগুলো আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। নন স্ট্যাচুটরি বডি, আরেকটা বলতেই পারি এক্সিকিউটিভ বডি, আরেকটা বলতে পারি নন পলিটিক্যাল বডি, আরেকটা বলতে পারি অ্যাডভাইজরি বডি।
আরেকটা বলতে পারি নন কনস্টিটিউশনাল বডি। নন কনস্টিটিউশনাল বডি থ্যাংক ইউ। আচ্ছা দেখো, প্রত্যেকটা পর্যায়ে আমি ভেঙে ভেঙে বলছি। দেখো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, ফার্স্ট যেটা আমি বলেছি, দেখো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি মানে এই কারণে এটা বলা হয়েছিল। দেখো আমাদের ফাইন্যান্স কমিশন, আমি অবশ্যই যখন কনস্টিটিউশন পড়াই তখন আমি বলেছিলাম যে ফাইন্যান্স কমিশন আছে আমাদের। ফাইন্যান্স কমিশন হচ্ছে 280 নম্বর আর্টিকেলে রয়েছে। এই ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে বিভিন্ন স্টেটের মধ্যে হচ্ছে টাকা ভাগ করে দেওয়া। বর্তমানে 41% টাকা বিভিন্ন স্টেটের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে ফাইন্যান্স কমিশন। কিন্তু প্ল্যানিং কমিশন, এই ফাইন্যান্স কমিশন থাকা সত্ত্বেও প্ল্যানিং কমিশন হচ্ছে টাকা অ্যালোকেট করতে পারত। কিন্তু প্ল্যানিং কমিশন কনস্টিটিউশনাল বডি নয়, কারণ আমি লিখিয়েছি লাস্টে দেখো নন কনস্টিটিউশনাল বডি। এই জন্য দুটোর মধ্যে সবসময় বিরোধ বাধ্য, একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি, একটা নন কনস্টিটিউশনাল বডি, কার গুরুত্ব বেশি হবে এই নিয়ে মতবিরোধ দেখা দিত। তাই জন্য এটাকে বলা হয় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, এটাকে আবার বলা হয় নন কনস্টিটিউশনাল বডি। দেখো যে সমস্ত বডিগুলো হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেলে নেই সেগুলো হচ্ছে নন কনস্টিটিউশনাল। যেমন ধরো বলি ইউপিএসসি, কে বলো তো ইউপিএসসি কত নম্বর আর্টিকেলে পড়িয়েছিলাম আমি, যারা পুরনো ক্লাস করছো? 315 থেকে 323। তাহলে এটা কনস্টিটিউশনাল বডি হবে না নন কনস্টিটিউশনাল বডি হবে? কনস্টিটিউশনাল বডি। একদম কনস্টিটিউশনাল বডি। গুড। চলো নেক্সট, নন স্ট্যাচুটরি বডি বল। নন স্ট্যাচুটরি বডি কাকে বলে? একটা ভালো করে একটা জিনিস বলে রাখবে, স্ট্যাচুট। স্ট্যাচুট কথার অর্থ হচ্ছে আইন, মানে আইন করে যেটা তৈরি করা হয় তাকে বলা হয় স্ট্যাচুটরি বডি, আর যেটা আইন করে তৈরি করা হয় না সেটাকে বলা হয় নন স্ট্যাচুটরি বডি। চলো নেক্সট, এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বলতে প্রশাসন নিজেরা মিলে এটা তৈরি করেছিল, অর্থাৎ ধরো যেমন যে সমস্ত কাউন্সিল অফ মিনিস্টার আছে, অর্থাৎ যেটাকে আমি শর্টে বলি কম, যেটাকে আমরা বলি কম, সেই কমরা মিলে এটা তৈরি করেছিল, তাই জন্য এটাকে বলা হয় এক্সিকিউটিভ বডি। নেক্সট, নন পলিটিক্যাল বডি। এখানে হচ্ছে কোনো পলিটিক্যাল ইস্যু থাকবে না, কোনো পলিটিক্স এখানে ইনভলভ থাকবে না, তাই জন্য এটাকে বলা হয়েছে নন পলিটিক্যাল বডি। নেক্সট হচ্ছে অ্যাডভাইজরি বডি। অ্যাডভাইজরি বডি কেন বলা হচ্ছে? এরা অ্যাডভাইস করে যে কিভাবে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচারটাকে ডেভেলপ করব, হাউ টু ডেভেলপ সোশিও ইকোনমিক স্ট্রাকচার ইন ইন্ডিয়া। এরা এই অ্যাডভাইসগুলো দিত, তাই জন্য প্ল্যানিং কমিশনটাকে বলা হয় অ্যাডভাইজরি বডি। চলো আরও কিছু এটার বৈশিষ্ট্য জানবো। যে 15ই মার্চ 1950 সালে প্রতিষ্ঠা হয় সেটা তো আগেই লিখলাম। এবার যে এই যে ধারণাটা যে সোশিও ইকোনমিক, এটা কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলি সংবিধানের, কেউ একটু আন্দাজ করে বলতে পারবে এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হতে পারে? কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। প্রিএমবেল। একজন বলছে প্রিএমবেল, রনি কি বলছে? ডিপিএসপি। একদম ডিপিএসপি থেকে নেওয়া হয়েছে। কনসেপ্ট অফ প্ল্যানিং ওয়াজ ডিরাইভড ফ্রম ডিপিএসপি। concept of planning was derived from DPSP. ডিপিএসপিটা কি যদি ফুল ফর্ম বলে, একটু আগেই বলছিলাম, বা ইংলিশের ফুল ফর্মটা বলিনি তখন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কত নম্বর পার্টে রয়েছে ডিপিএসপি? 4। গুড, 4 নম্বর পার্ট। কত নম্বর আর্টিকেলে রয়েছে? একদম 36 থেকে 51। 36 থেকে 51 নম্বর আর্টিকেল। আরেকটা কোশ্চেন আসে যে এই কনসেপ্ট মানে প্ল্যানিং কমিশনটা টোটাল কোথা থেকে কপি পেস্ট করা হয়েছে, সেটা হচ্ছে ইউএসএসআর। এক কথায় হচ্ছে বর্তমানে হচ্ছে রাশিয়া। নেক্সট চলো, যে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে থাকেন? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে থাকেন? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার, পিএম। একদম, পিএম ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান। PM is the ex officio
PM ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান। তোমাদের এবার এখানে কোশ্চেন থাকতে পারে যে এক্স অফিসিও বলতে কি বোঝায়। দেখো, এক্স অফিসিওর বাংলা কথা হচ্ছে পদাধিকার বলে, অর্থাৎ প্রাইম মিনিস্টার হওয়া মানে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হয়ে যাওয়া। দ্যাটস কল হচ্ছে এক্স অফিসিও। চলো নেক্সট। দেখো, এই যে বডিটা তৈরি করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ একটা কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল যে প্ল্যানিং কমিশনটা তৈরি হোক। কমিটিটার নাম লিখে রাখবো। কমিটিটার নাম হচ্ছে কেসি নিয়োগী। কমিটিটার নাম হচ্ছে কেসি নিয়োগী কমিটি। এটা কনস্টিটিউট হয়েছিল 1946-এ। কেসি নিয়োগী কমিটি। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে কেসি নিয়োগী কমিটি কির সাথে যুক্ত? কেসি নিয়োগী কমিটি হচ্ছে প্ল্যানিং কমিশনের সাথে যুক্ত। কেসি নিয়োগী কমিটি প্ল্যানিং কমিশনের সাথে যুক্ত। চলো, আমরা প্ল্যানিং কমিশনের ফাংশনগুলো কি জানবো। এইগুলো এত ডিটেলসে পড়ার অর্থ তোমরা নিজেরাই বুঝতে পারছো কোন লেভেলের কোশ্চেন হচ্ছে, আর যেটা পড়বো সেটা যাতে না দ্বিতীয়বার পড়তে লাগে সেই লেভেলের আমরা পড়াশোনা করব। নাহলে কিন্তু আমরা এক্সামগুলো ক্র্যাক করতে পারবো না। প্রতিনিয়ত এক্সামের লেভেল কিন্তু বেড়ে চলেছে। চলো, এমন লেভেলে আমরা পড়াশোনা করবো পরীক্ষা আমাদের লেভেল ছুঁতে পারবে না, সেই লেভেলে আমাদের পড়াশোনা হবে। চলো, ফাংশন। estimation of available resource of the economy. Estimation of the available resource of the economy, তার মানে কি, আমরা যখন চাকরি পরীক্ষার জন্য খাটবো তখন হচ্ছে সামনে কি পরীক্ষা আছে, আমাদের কাছে কি কি বই রয়েছে, আর প্রত্যেকটা বই কিভাবে ইউটিলাইজ করতে পারবো সেদিকে নজর দেব। তেমন এখানে তেমন কি বলেছে, আমাদের হচ্ছে কান্ট্রিতে অ্যাভেলেবেল রিসোর্স কি কি রয়েছে সেটার দিকে এরা হচ্ছে নজর দিত। চলো নেক্সট, নাম্বার 2 যদি ফাংশনের বলি, অ্যালোকেশন of available resource on the basis of priority। তার মানে কি, ভালো করে একটা জিনিস বোঝো, আমি পরীক্ষার জন্য খাটছি, সামনের যে পরীক্ষাটা রয়েছে তার জন্য আমার ম্যাথ দরকার, তার মানে ম্যাথ বের করে ম্যাথটা বেশি করে প্র্যাকটিস করব। এখানে কি, অ্যালোকেশন অফ অ্যাভেলেবল রিসোর্স অন দ্য বেসিস অফ প্রায়োরিটি, যার যে জিনিসটা দরকার তাকে সেই রিসোর্সটা দেওয়া হবে। এখানে এই কথাটাই বলা হয়েছে। ফার্স্ট কি করলো, অ্যাভেলেবল রিসোর্স কি আছে সেগুলো দেখে নিল। তারপর সেকেন্ড পজিশনে কি দেখলো, এই অ্যাভেলেবল রিসোর্সের মধ্যে কার কোনটা দরকার সেদিকে দেখে নিল। নেক্সট, অপশন 3। মেনলি এই দুটো জানো, এর থেকে বেশি জানার দরকার নেই, এইটুকু জানলেই অস্থির। চলো নেক্সট আমরা করব এনডিসি। দেখো, প্ল্যানিং কমিশন প্ল্যান তৈরি করতো, কিন্তু অ্যাপ্রুভ করতো, ফাইনাল অ্যাপ্রুভ করতো আর সাইন করতো, এটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি, যেটা এস্টাবলিশড হয়েছিল 6 আগস্ট 1952। 6 আগস্ট 1952 এটা হচ্ছে এস্টাবলিশড হয়েছিল। দেখো, এর মেম্বারগুলো একটু দেখে নাও।
এর মেম্বারে কারা কারা থাকে? এনডিসির মেম্বারের মধ্যে, এনডিসির মেম্বারের মধ্যে থাকে ফার্স্ট পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ইনি কোন পদে থাকেন? ইনি থাকেন চেয়ারম্যান। নেক্সট, চিফ মিনিস্টার অফ অল স্টেট। নাম্বার 2, সিএম অফ অল স্টেটস, সিএম অফ অল স্টেটস। নাম্বার 3, লেফটেন্যান্ট গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর অফ অল ইউটি, মানে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর গুলো থাকেন। নেক্সট, নাম্বার 4, অল ক্যাবিনেট মিনিস্টার, অল ক্যাবিনেট মিনিস্টার। হ্যাঁ কৌশিক বলো। চলো নেক্সট 5, ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, এখানে আরেকজন থাকেন যে হচ্ছে ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের হচ্ছে ডেপুটি চেয়ারম্যান। এখানে মোট এই 5 জন নিয়ে এনডিসি তৈরি হয়েছিল। এই 5 জন নিয়ে এনডিসি তৈরি হয়েছিল। এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো, মানে খুব ইম্পর্টেন্ট বলতে পারি, যে যদি বলি এটার আনসার দাও, যে প্ল্যানিং কমিশনের ফার্স্ট চেয়ারম্যানের নাম কি? জওহরলাল নেহেরু। একদম, জওহরলাল নেহেরু। আর একটু আগেই লেখালাম না যে হচ্ছে লাস্ট, মানে ওই যে একজন হচ্ছে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান থাকতে হবে, তাই না? তাহলে হচ্ছে ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? হু ইজ দ্য ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান? ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান, ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন হবে ভিটি কৃষ্ণমাচারি। ভিটি কৃষ্ণমাচারি, ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান। এটা গেল। এবার যদি বলি লাস্ট ডেপুটি চেয়ারম্যান, লাস্ট ডেপুটি চেয়ারম্যান, লাস্ট ডেপুটি চেয়ারম্যান হবে এম এস আলুওয়ালিয়া। এই কথা একটু মনে রেখো, ফ্র্যাকশনাল ইম্পর্টেন্টের মধ্যে। চলো, এটা গেল এনডিসি মেম্বার। লাস্ট লাস্ট ডেপুটি চেয়ারম্যান, লাস্ট কে ছিলেন? কারণ হচ্ছে বর্তমানে প্ল্যানিং কমিশন তো উঠে গেছে, আমরা সবাই জানি। প্ল্যানিং কমিশনের নাম বুঝতে পারছি না। এম এস আলুওয়ালিয়া। আচ্ছা আচ্ছা। চলো নেক্সট, এটার ফাংশন কি? ফাংশন আমি বলেই দিয়েছিলাম। ফাংশনটা বলে দিয়েছিলাম কি, প্ল্যানিং কমিশনটা যে প্ল্যানটা দেবে, যে ড্রাফটটা দেবে, সেটাকে ফাইনাল অ্যাপ্রুভ দেবে হচ্ছে এনডিসি, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কি তাহলে কি লিখতে পারি? দ্য ইভালুয়েট, the evaluate and approved the draft of the planning paper. পরীক্ষার সময় একটা কোশ্চেন এসেছিল, কে প্ল্যানিং কমিশনের ড্রাফটের ফাইনাল সেভ দেয়? তাহলে তোমাদের মধ্যে কে প্ল্যানিং কমিশনের ড্রাফটের ফাইনাল সেভ দেবে? কে? এনডিসি। এনডিসি। তাহলে ফাইনাল সেভ গিভেন বাই এনডিসি।
তাহলে যদি লিখতে চাই ফাইনাল সেভ was given by NDC, National Development Council, NDC. স্যার ফার্স্ট লাইনটা আরেকবার পড়ে দিন। ফার্স্ট লাইনটা এটা, তাই তো? দ্য ইভালুয়েট অ্যান্ড অ্যাপ্রুভ দ্য ড্রাফট অফ দ্য প্ল্যানিং পেপার, মানে প্ল্যানিং পেপারটাকে যে হচ্ছে ইভালুয়েট করে, অ্যাপ্রুভ করে, সেটাকে আমাদের হচ্ছে এনডিসি। আরেকটা কি, ফাইনাল সেভ কে দেয়? ফাইনাল সেভ দিয়ে থাকে হচ্ছে এনডিসি, মানে প্ল্যানিং কমিশনের ড্রাফটের ফাইনাল সেভ দেয় হচ্ছে এনডিসি। সেখানে কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল নাকি? হ্যাঁ স্যার। মাঝখানে তুমি লেট করে গেছিলে। চলো নেক্সট দেখো, আমরা দেখে নেবো টাইপ অফ প্ল্যানিং কমিশন। ফাংশন দেখলাম, সবকিছু দেখলাম, আমি টাইপ বা বলতে পারি ফিচার্স অফ ইন্ডিয়ান প্ল্যানিং। এক কথায় লিখি, তোমাদের যত রাত হয় তত হচ্ছে এবার হচ্ছে নেটওয়ার্কটা প্রবলেম করতে শুরু করে না? হ্যাঁ স্যার। প্রথম থেকেই সমস্যা হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করবো 8টা থেকে শুরু করার। ফিচার্স অফ ইন্ডিয়ান প্ল্যানিং। ইন্ডিয়ান প্ল্যানিং এর ফিচার্স এর মধ্যে ফার্স্ট যদি বলি, ইন্ডিকেটিভ প্ল্যানিং। ইন্ডিকেটিভ প্ল্যানিং দেখো, একটা কথা মনে রাখবে, যেখানে হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর বেশি জোর দেয় সেটাকেই বলা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। এক কথায় লিখে রাখবে, প্রাইভেট সেক্টর ইজ এমফাসিসড। প্রাইভেট সেক্টরের উপর বেশি জোর দেয়, সেটাকে বলা হয় ইন্ডিকেটিভ প্ল্যানিং। আবার এটাকে হচ্ছে মিক্সড ইকোনমির সঙ্গে যুক্ত করা হয়, বলা যায় ইট ইজ consistent with mixed economy. It is consistent with mixed economy. তার মানে কি, এটা মিক্সড ইকোনমির সাথে ও যুক্ত। দেখো, আমরা মিক্সড ইকোনমি কাকে বলি? যেখানে হচ্ছে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর দুজন থাকে, সেটাকে বলা হয় মিক্সড ইকোনমি। দেখো, মিক্সড ইকোনমির মধ্যে আরেকটা প্ল্যানিং হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। যতই পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর থাকুক, প্রাইভেট সেক্টরের উপর যখন বেশি জোর দেওয়া হবে, দ্যাটস কল হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। এটা কারোর বুঝতে অসুবিধা রয়েছে? আর এই ইন্ডিকেটিভ প্ল্যানিং এর ঠিক অপোজিটটা যদি বলি, এই ইন্ডিকেটিভ প্ল্যানিং এর ঠিক অপোজিট, এটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং। আচ্ছা, ইম্পারেটিভ প্ল্যানিং। আচ্ছা, ইম্পারেটিভ প্ল্যানিং মানে কিসের উপর জোর দেয় বেশি করে? আমি ঠিক বললাম ইন্ডিকেটিভ প্ল্যানিং এর ঠিক অপোজিট। তাহলে এখানে গভর্নমেন্ট। একদম পাবলিক সেক্টর, তাহলে বলবো পাবলিক সেক্টর ইজ এমফাসিসড। পাবলিক সেক্টর ইজ এমফাসিস মানে যেখানে গভর্নমেন্টের উপর বেশি জোর দেওয়া হয়। দেখো, পাবলিক সেক্টর মানে হচ্ছে কিন্তু সরকারি, হ্যাঁ, পাবলিক সেক্টর মানে হচ্ছে সরকারি। নেক্সট, কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। কম্প্রিহেন্সিভ প্ল্যানিং
মানে যে প্ল্যানিংয়ে প্রত্যেকটা ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হবে, সোশিও ইকোনমিকের পাশাপাশি আর্ট, কালচার সবার উপর জোর দেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। এভরি, যদি আমরা লিখি এভরি developmental aspect aspects from industry to art, তার মানে কি শিল্প থেকে সংস্কৃতি, শিল্প থেকে সংস্কৃতি পুরোটার উপর জোর দেওয়া হয়। ইন্ডাস্ট্রি টু আর্ট অ্যান্ড কালচার, industry to art and culture to be concerned. এক কথায় যে প্ল্যানিং সমাজের সমস্ত ক্ষেত্রকে গুরুত্ব দেয় তাকে বলা হয় কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। ওই জন্য এখানে বলে দিচ্ছি দেখো যে ইন্ডাস্ট্রি টু আর্ট অ্যান্ড কালচার টু বি কনসার্ন, মানে শিল্প থেকে শুরু করে আমাদের সংস্কৃতি পর্যন্ত সমস্ত দিকে হচ্ছে সমানভাবে নজর দেওয়া হয়। দ্যাটস কল হচ্ছে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং, দ্যাটস কল হচ্ছে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। নেক্সট, আর বেশি পড়াবো না, আর কটা পয়েন্ট বাকি রয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে সোশিও ইকোনমিক প্ল্যানিং। এক কথায় যদি এটা সোশিও ইকোনমিক প্ল্যানিংটাও যদি বলে থাকি, একটা কথায় মাথায় রাখবে যে আমাদের ডেভেলপমেন্টটা এমনভাবে হবে যে সমাজের ওপর যার না কোনো প্রভাব পড়ে। যেন তার মানেটা কি, এক কথায় যে আমাদের আনন্দ যেন কারোর কাছে কোনো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। দ্যাটস কল হচ্ছে সোশিও ইকোনমিক প্ল্যানিং। যেমন কি, যে ধরো হচ্ছে আমাদের হচ্ছে, তাহলে কি লিখবে, ইস্যুস লাইক হেলথ, education, women empowerment, will get priority. এক কথায় কি কিসের উপর জোর দেওয়া হচ্ছে, হেলথ, এডুকেশন। দেখো আমাদের জীবনে যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেলথ আর এডুকেশন। কোনো যদি ছেলের, বাচ্চা ছেলে ছোটবেলা থেকে যে হচ্ছে কি বলবো, তার যদি এডুকেশন, শিক্ষা আর স্বাস্থ্য দুটো যদি ঠিক থাকে, সে হচ্ছে জীবনে দাঁড়িয়ে যাবে, তার আর কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে, হেলথ আর এডুকেশন। আরেকটা যায় ওমেন এম্পাওয়ারমেন্ট। একটা কথা মনে রাখবে যে হচ্ছে যে একটা ছেলে যদি শিক্ষিত হয়, সেখানে কিন্তু তার দ্বারা আরেকটা ছেলে নাও শিক্ষিত হতে পারে, কিন্তু একটা মা যদি শিক্ষিত হয় বা একটা মেয়ে যদি শিক্ষিত হয়, সেখানে হচ্ছে 1000 ছেলে মানুষ হতে পারে। এইটাকে জোর দেওয়ার জন্য আমরা সবসময় জোর দিই ওম্যান এম্পাওয়ারমেন্ট। নেক্সট, ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং, আচ্ছা ডিসেন্ট্রালাইজ মানে কি, তার মানে কি, ধরো বিকেন্দ্রীকরণ, মানে সমস্ত ক্ষমতা কেন্দ্র থেকে সমস্ত দিকে ভাগ করে দেওয়া, সমস্ত থেকে ভাগ করে দেওয়া। তার মানে কি, যদি আমরা লিখি তাহলে ভাষায় লিখব প্ল্যানিং power distributed from center to state.
সেন্টার টু স্টেট। এক কথায় সেন্টার থেকে স্টেটের সমস্ত পাওয়ারটাকে হচ্ছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়াকে বলা হয় ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। চলো নেক্সট। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলে দিন। প্ল্যানিং পাওয়ার ডিস্ট্রিবিউটেড ফ্রম সেন্টার্স টু স্টেট, অর্থাৎ কেন্দ্র থেকে সমস্ত রাজ্যের মধ্যে পাওয়ারটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। যদি বলি আমাদের একটা ডিসেন্ট্রালাইজের উদাহরণ, তাহলে সেটা বলবো আমরা পঞ্চায়েত। পঞ্চায়েতের পাওয়ার রয়েছে যে পঞ্চায়েত যে হচ্ছে নিজের মতো করে কাজ করবে, তাই জন্য পঞ্চায়েতের যখন ইলেকশন হয় সেন্ট্রাল ইলেকশন কমিশনার থাকে না, ওই সময় স্টেট ইলেকশন কমিশনার থাকে। যেমন আমাদের রাজ্যের স্টেট ইলেকশন কমিশনার রয়েছে রাজীব সিনহা, কারণ পাওয়ারটাকে ওখানে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, কারণ পুরোপুরি রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তোমরা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কিভাবে ডেভেলপমেন্ট করবে। চলো নেক্সট, যেটা লাস্ট পয়েন্ট বা আজকের লাস্ট পয়েন্ট বলতে পারো, যে আজকের লাস্ট পয়েন্ট হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যানিং। স্ট্রাকচারাল প্ল্যানিং এটা মেনলি রয়েছে ইউএসএসআর এর, মেনলি রয়েছে ইউএসএসআর, ইন্ডিয়া। স্ট্রাকচারাল প্ল্যানিং কি? এক কথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। দেখো যদি হচ্ছে একটা ব্যবসার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয় ব্যবসা ঠিক শুরু হয়ে যাবে। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এক কথায় এমস অ্যাট চেঞ্জিং সোশিও ইকোনমিক সেট আপ। সোশিও ইকোনমিক সেট আপ, এটাকে বলা হয় স্ট্রাকচারাল প্ল্যানিং। এক্সাম্পল যদি বলি, ইউএসএসআর, পূর্বতন সোভিয়েত রাশিয়া, আর হচ্ছে ইন্ডিয়া। এই পর্যন্ত হলো ফাংশন। পরের দিন আমরা হচ্ছে এই ক্লাসটা কন্টিনিউ করব। এই ক্লাসের মধ্যে আমরা করব হচ্ছে নীতি আয়োগটা এখানে করব। তারপরে হচ্ছে নীতি আয়োগের সাথে হচ্ছে প্ল্যানিং কমিশনের হচ্ছে ডিফারেন্স করব। তারপর প্ল্যানিং কমিশনগুলো পরপর পড়ে যাব। ফার্স্ট প্ল্যানিং, সেকেন্ড প্ল্যানিং, থার্ড 5 ইয়ার প্ল্যান, এইভাবে আমরা পরপর হচ্ছে পড়ে যাব।